সো বন্ধুরা, রামধুরা রাস্তায় হাঁটতে হাঁটতে ব্লগ করছি। এখন হচ্ছে বিকেলবেলা ঠিক 6:10 বাজে। লাইট এখনও ভালোই আছে, আমাদের কলকাতার মতো। মানে পাহাড়ে জেনারেলি একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়, কিন্তু এখানে এসে দেখছি সেই জিনিসটা রয়েছে। ভোর 4টে বাজলে আলো বেরিয়ে যায়, সন্ধ্যে 6টা, 6:30, 6:45 অবধিও লাইট থাকে এখানে। তো দেখো জাস্ট জায়গাটা কি দারুণ, জঙ্গলের মধ্যে রামধুরা, পুরো পাইনের জঙ্গল, বড় বড় পাইন গাছ। আর এইদিকে হচ্ছে রাস্তা, একটা ছোট্ট গ্রামের মতো, কিন্তু অনেক পিসফুল, অনেক শান্তি, এবং থেকে আপনি এখানে শান্তি পাবেন। এবং আমি রেকমেন্ড করব যে একদম ভরা শীতের মধ্যে আসলে আরও ভালো। এখন আমি যে সময়টা এসেছি এই সময়টাতে অতটা শীত নেই, মানে একদম প্লেজেন্ট ওয়েদার, একদম প্লেজেন্ট ওয়েদার। আমি একটা জামা পরে রয়েছি, দেখতেই পাচ্ছ। এখন মোটামুটি টেম্পারেচার হবে 21-20 এরকম হবে, তো সেরকম ঠান্ডা কিন্তু লাগছে না, বাট একদম প্লেজেন্ট ওয়েদার, খুব সুন্দর লাগছে এখানে। আর পাহাড়ের মাঝে এরকম একটা গ্রাম অফবিট, মানে সত্যি, মানে সবাই তো নোন প্লেসগুলোতে যায়, তো আমি রেকমেন্ড করবো একটু অফবিট জায়গাতে এসো। অফবিট জায়গাতে আসলে বেশ ভালো ভালো সিন দেখা যায়। কিছু কিছু জায়গাতে রাস্তার সমস্যা থাকে জানি, বাট রামধুরাতে বা পেডংয়ে কোনো রাস্তার কোনো সমস্যা নেই, খুব ভালো রাস্তা। এই দেখো, ভালো কালো পিচের রাস্তা, সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে হোমস্টেগুলোর সামনে সামনে। আর আমরা যে সময় এসেছি এই সময় বিশেষত্ব হচ্ছে ফুল গাছ, প্রচুর ফুল। এই দিকের পাহাড়টা পুরোটাই হচ্ছে রামধুরার। নমস্কার। তো খুব ভালো কাটালাম এই কটা দিন। আজকে পালা এই সুন্দর, দেখতে পাচ্ছেন, সুন্দর এই মেঘের রাজ্যকে ছেড়ে আমাদের আবার ব্যাক টু প্রিভিলেজ, আবার কলকাতায় ফিরতে হবে। কিন্তু অনেক অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। আর এখানকার মানুষের ব্যবহার এতটাই ভালো, বললে কম হবে। বিশেষ করে আমরা যেই স্টেতে ছিলাম, মাস্ট রেকমেন্ডেড, নতুন প্রপার্টি, সব কিছু ভালো পাবেন, ঝা চকচকে পাবেন। আর এদের ব্যবহার খুব ভালো, খুব ভালো। মানে আমরা সত্যি কথা বলতে এই যে দুদিন ছিলাম এখানে, আমরা লাভাতেও প্লাস এইখানেও কোনো কিছুতে আমরা না পাইনি যে না এটা হবে না, এটা করতে পারবেন না বা কিছু, সেরকম কিছু হয়নি। তো আসুন, আপনাদের এই স্টেটার ডিটেলস দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আসবেন অবশ্যই, মাস্ট রেকমেন্ডেড থাকলো। নিজেদের মতন করে এনজয় করতে পারবেন। খাওয়া দাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি নিয়ে কোনো রকম কিছু অসুবিধা হবে না। মেয়েদের জন্য বিশেষ করে হাইজিনটা মেনটেন করা খুব দরকার। এখানে খুব ভালোভাবে সেটা মেনটেন হয়, খুব ভালো সময় কাটাতে পারবেন। হ্যাঁ, তো এই স্টেটায় আমরা ছিলাম, আমি জুম করে দিচ্ছি, আহিত হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখে নিন, ঠিক আছে? এইটা ওদের একটা নতুন প্রপার্টি তৈরি হচ্ছে অলরেডি, বললামই যেহেতু পুরো প্রপার্টিটাই নতুন। আপনারা পরে যখন আসবেন আশা করছি আপনারা এটাও পেয়ে যাবেন। আমরা এটাতে ছিলাম, এটার যে ওই সাইডটা আছে সেখানে আমরা ছিলাম। আর প্যাকিং সব কিছু কমপ্লিট, এখন আমরা রেডি আবার কলকাতায় যাওয়ার জন্য। তাহলে চলুন রাস্তায় যেতে যেতে আমাদের সাথে এই সুন্দর সময়টা এনজয় করুন। আর এই যে আমার হাজব্যান্ড কর্তামশাই বসে গেছেন, গাড়ির হাওয়া চেক করছে। এখন বেরোনোর আগে খুব এই জিনিসগুলো দেখে নেওয়া প্রচণ্ডই দরকারি, কারণ পাহাড়ের রাস্তা। এয়ার প্রেশার দেখে নেওয়াটা খুব জরুরি। আমরা প্রত্যেক দিনই যখন গাড়ি নিয়ে বেরোই সকালবেলা করে একবার করে এয়ার প্রেশারটা দেখে নিই, যাতে রাস্তায় গিয়ে আর প্রবলেমে না পড়তে হয়। যেহেতু পাহাড়ের জায়গা অনেক হাইটে, তো প্রত্যেক দিনই মানে এয়ার প্রেশার 2-3 আপ ডাউন হতে থাকে, তো আমরা চেক করে নিই ওটাই। আর এই যে আমাদের অল্টো পুরো প্যাকড হয়ে গেছে। সো গুড মর্নিং, আজকে আমাদের লাস্ট ডে ফেরার জন্য। তো আমরা এখন চলে যাব আমাদের বাড়ির দিকে। আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ
অলমোস্ট এন্ড। তো রামধুরা থেকে আমরা জাস্ট বেরোলাম, আমাদের বাড়ি এখন এখান থেকে দেখাচ্ছে 648 কিলোমিটার। তো এই ম্যাজেস্টিক রামধুরা ছেড়ে কিন্তু যেতে একদমই ইচ্ছা করছিল না, মানে এখানে জায়গাটা এত সুন্দর, মানে দুদিন আরামসে থাকা যায়। আর জায়গাটা না একটু অন্যরকম, মানে তুমি এখানে এসে যে সাইট সিন করবে ঘুরবে সেটা নয় ব্যাপারটা, তুমি এসে থাকবে, ফিল নেবে, সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াকে বেরোবে, হ্যাঁ মানে ওই জিনিসটার জন্য এটা মানে বেশ ভালো জায়গা। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড মেঘ, সকাল 7:17 বাজে। তা আমরা স্টার্ট করলাম এখান থেকে, একদম ডিরেক্ট যাব আমাদের বাড়ি। তো হোপফুলি আজকে আমরা 10টার মধ্যে ঢুকতে পারবো আশা করছি, দেখা যাক। গুগল দেখাচ্ছে 14 ঘন্টা লাগবে। তো রাস্তায় যতটা পারবো একটু টেনে নেব, যখন হাইওয়েটা পড়বে NH-12 যখন আসবে তখন। আর যেহেতু এই টাইমটা একদম মর্নিং টাইম, তো এই সময় মানে ট্যুরিস্ট ভেহিকেল বা কি এইসব আসার কোনো সম্ভাবনা খুবই কম। তো একদম রাস্তাঘাট ফাঁকাই পাবো। এখান থেকে যাওয়ার কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা কালিম্পং হয়ে, আরেকটা হচ্ছে লাভা হয়ে, অ্যাম্বিয়ক টি স্টেট হয়ে। তো আমরা কিন্তু ওই রাস্তাটা, অ্যাম্বিয়ক টি স্টেটের যে রাস্তাটা লাভা হয়ে, ওটা কিন্তু একটু ডিস্টেন্স বেশি, কিন্তু আমরা ওটাই চুজ করেছি কারণ যেহেতু বর্ষাকাল, তো কালিম্পংয়ের দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা করোনেশন ক্রস করে ওই তিস্তার পাশ দিয়ে সেবক রোড হয়ে নেমে যাবে। তো যেহেতু মানে প্রচণ্ড বৃষ্টি বাদলা হচ্ছে ওইদিকে খবর পাচ্ছি, তো ওই রাস্তাটাতে যাওয়ার মানে রিস্ক নিচ্ছি না, কারণ তিস্তা একবার মানে হয়ে গেলে, ফুল মুডে এসে গেলে তাহলে কিন্তু খুব প্রবলেম হয় ওই রাস্তাতে, আমরা গত 2 বছর ধরে দেখছি। তো এই প্রবলেমটাকে এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা একটু বেশি হোক রাস্তা, কিন্তু এই পাশে যেহেতু কোনো ওয়াটার বডি কানেকশান নেই, এই রাস্তাটার পাশ দিয়ে একদম ফাঁকা হবে আর ট্রাফিকও খুব কম থাকবে, তাই এটাই আমরা চুজ করেছি। আর প্লাস কি, মানে যদি ইনকেস কোনো প্রবলেম হয় ওই রাস্তাটাতে, তাহলে ওই রাস্তার সমস্ত ট্রাফিক কিন্তু ঢুকে যাবে এই রাস্তায়। তো এইটাও কিন্তু তখন সেরকম হয়ে যাবে পরিস্থিতি। ওই জন্য বেটার কি আমরা আগে থেকে সকাল সকাল হয়ে এই রাস্তা ধরে নেমে বেরিয়ে যাই। আর মাস্ট রেকমেন্ডেড জায়গা রামধুরা, যারা প্ল্যান করছো একটু অফবিটে আসবে, নর্থ বেঙ্গল থাকবে, 2 দিন সময় কাটিয়ে যাবে ফ্যামিলির সাথে, তারা কিন্তু অবশ্যই আসবে এই জায়গাটায়, মানে একদম ডিসঅ্যাপয়েন্ট হবে না। ভিড়ভাড় জায়গা, গ্যাংটক, দার্জিলিং এসব জায়গার থেকে এই জায়গাটার একটা ভাইবটাই অন্যরকম। তো এই হচ্ছে মোড়, এখান থেকে কিন্তু রাইট সাইডে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু সোজা চলে যাচ্ছে কালিম্পং, আর আমরা লেফট সাইডে চলে যাব টুয়ার্ডস লাভা, মানে আবার সেই আলগাড়া হয়ে সেই রাস্তা। কালকেও আমি দেখিয়েছি, ওই রাস্তা দিয়ে আবার আমরা ফিরবো। তো আজকে ফেরার দিনে মানে ওয়েদার অনেকটা ক্লিয়ার, তো বেশ ভালো ভিউজ দেখা যাচ্ছে আর কি। মানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে কাল রাত থেকে, তো হয়ে যাওয়ার পর থেকে এখন ওয়েদার বেশ ক্লিয়ার। রাস্তাঘাট দেখো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাওয়া যাচ্ছে, সামনের পাহাড়গুলো অবধিও দেখা যাচ্ছে, দারুণ লাগছে। মেঘগুলো পুরো পাহাড়ের মধ্যে ভেসে ভেসে রয়েছে।
I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এই দেখো আমরা রাস্তায় আমরা নামতে নামতে এই যে ময়ূরের দর্শন পেয়ে গেছি। ময়ূর দাঁড়িয়ে আছে দেখো, এই যে সামনে। এটা একটা মেয়ে ময়ূর সম্ভবত, হ্যাঁ মেয়ে ময়ূর এটা। আমাদের কিন্তু দেখে ভয় পাচ্ছে না, সুন্দর যাচ্ছে হেঁটে হেঁটে। নেমে গেল ওপাশে। তো আমরা পুরো পাহাড় থেকে নেমে গেছি, এখন রয়েছি গরুবাথানের কাছে। গরুবাথান নয়, এটা ডামডিম। তো এই দেখে নাও লাস্ট চা বাগান। এরপরে আবার যবে আসবো পাহাড়ে তবে দেখতে পাবে। এই এখানকার লাস্ট চা বাগান। এরপর আমরা সোজা ঢুকে যাব গাজলডোবার দিকে। গাজলডোবা হয়ে আবার সেই চেনা রুট NH12। আর গরম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে, ঠান্ডার একদম লেশ মাত্র নেই। কত চা বাগান, ভর্তি চা বাগান, অনেক দূর দূর অব্দি চা বাগানে মানে একদম করা। লোকজনও নেই। এই সাইডেও চা বাগান রয়েছে। এদিকটা পুরোই চা বাগান। হ্যাঁ, এই পাশে দু একটা লোক দেখা যাচ্ছে। তা পুরো চা। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম গাজলডোবার জাস্ট তিস্তা ব্রিজটা ক্রস করে এই এগিয়ে এসছি সামনে। সামনে কিন্তু রাস্তাঘাট দু এক জায়গায় বেশ খারাপ দেখলাম আর কি, মানে খারাপ বলতে বড় বড় গাড্ডা হয়েছে। লাস্ট 2-3 দিনে মনে হয় খুব বৃষ্টি বাদলা হয়েছে, যার জন্য বেশ বড় বড় সাইজের গাড্ডা দেখতে পেলাম। আর এখানে কিন্তু মানে এই পুরোটাই ডুয়ার্স এরিয়ার মধ্যে, ডুয়ার্সের জঙ্গল আছে দুপাশেই। আর এই পাশে রয়েছে একটা তিস্তার ক্যানাল। এটা যাওয়ার সময় কিন্তু শুকনো ছিল, তবে এখন দেখছি যে ভালোই জল ঢুকেছে এখানে, কারণ তিস্তাতে তো অনেক জল নেমেছে। ব্যারেজেও দেখলাম প্রচুর জল, তো এই ক্যানালটাতেও জল রয়েছে এখন। এই রাস্তাটা খুব সিনিক, যার জন্য ইচ্ছা করলো যে আরেকবার দেখাই তোমাদেরকে ফেরার সময় কীরকম লাগছে। যাওয়ার সময় ভিডিওতে তো দেখতেই পেয়েছো অলরেডি। ওখানে একটা ক্যাম্প আছে দেখো, টেন্ট লাগানো পরপর সব। তার মানে গাজলডোবাতেও লোকে এসে থাকে এখানে। জল দেখেছো কি বেড়ে গেছে? হ্যাঁ, অনেক জল। জলই ছিল না, মাটি মানে নিচের হ্যাঁ কাদামাটি দেখা যাচ্ছিল। এখন দেখো কত জল ঢুকেছে। পুরো মানে তার মানে চিন্তা করে এটা ভেসে যাবে বর্ষার দিনে। আরো বৃষ্টি হলে
জল ঢুকেছে। আমরা যাওয়ার সময় পুরো নিচের কাদামাটি দেখেছি, মানে জল একদমই ছিল না। যদি ক্যামেরায় দেখা যায় তাহলে দেখতে পাবে, আমি মাঝে মাঝে ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই দেখো জঙ্গল, কি লেভেলের জঙ্গল। বাদিকে একদম ঘন জঙ্গল, এই যে ডান দিকে তিস্তার একটা ক্যানাল, মাঝখান দিয়ে রাস্তা। এটা কিন্তু বেশ সিনিক। বহুদিন ইচ্ছে ছিল যে সেই 18 সালে এসেছিলাম, তারপর আরেকবার আসবো এই রাস্তায়। ফাইনালি এলাম, আবার চলেও যাচ্ছি বাড়ি। তো এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর বাইপাসের কাছাকাছি। ইসলামপুর বাইপাসই হয়তো এটা। তো আমাদের রিমেনিং দেখো 5:45 দেখাচ্ছে, রাত 1:16 গিয়ে আমরা পৌঁছাবো। তবে এটা অনেকটা কমে যাবে আরও, কারণ এতক্ষণ আমরা মানে পাহাড়ের ওপর দিয়ে নেমে আসলাম, তো গাড়ি তো সেভাবে চালানো যায় না স্পিডে। প্লাস গাজলডোবা রাস্তায় অনেক বেশি গাড্ডা ফাড্ডা ছিল, তো যার জন্য ওখানে স্পিড অনেকটা কমেছে। তো এখন একটা অ্যাভারেজ স্পিড মেনটেন হবে 80-90। তো আশা করছি ওই এস্টিমেটেড টাইমটা ওটা অনেকটাই কমে যাবে। আর এই হচ্ছে লাস্ট চা বাগান, দেখে নাও। এরপরে আর চা বাগান দেখা যাবে না। আর এখানে নামতেই কিন্তু মানে সেই গরমের দাপট স্টার্ট হয়ে গেছে, ঠান্ডার কোনো লেশমাত্র আর নেই। এইদিকে দেখো কত চা বাগান। ড্রাইভারও সোয়াপ হয়ে গেছে, বাবা চলে গেছে ড্রাইভিংয়ে। তো বাবা, কেমন এক্সপিরিয়েন্স হলো প্রথমবার গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়ার? ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। রাস্তাঘাট যদি আর একটু ভালো থাকতো, খারাপ রাস্তাও যেরকম চালাতে হবে, ভালো রাস্তাতেও সেরকম চালাতে হবে। সব কিছু মিলে ভালো। এতদিন তো আমরা মানে ওই ট্রেনে করে এসে ভাড়া গাড়ি করেই যেতাম আর কি। এইবার একটা নতুন এক্সপিরিয়েন্স, নিজেদের গাড়ি নিয়ে পাহাড়ে ওঠা। তো এই আমাদের ফার্স্ট টোল চলে এলো আজকের বাড়ি ফেরার। পশ্চিম মাদাতি টোল প্লাজা। হ্যাঁ, এটাই চলো, এটাতেই চলো। তো আমাদের যেহেতু অ্যানুয়াল পাস আছে, তো কোনো চাপ নেই, আরামসে চলে যেতে পারবো। এটাও গেল। তো আসার সময় আমি যেটা খেয়াল করলাম, অ্যানুয়াল পাসে যে টোটাল 8খানা পাস কেটেছিল, মানে 8টা টোল ছিল, 191টা রিমেনিং ছিল। আবার এখন যাব যখন, তখন 8টাই কাটবে, মানে টোটাল আসা যাওয়া মিলে 16টা। দেখো এখানে কত থকে থাকে, পুরো আনারস বিক্রি করছে কীরকম, প্রচুর পরিমাণে আনারস। তো বন্ধুরা দেখো, এখন আমরা রয়েছি ইসলামপুর বাইপাস। তো বাইপাসের ওভারঅল বাইপাস ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে বেশ বড় বড় সাইজের গর্ত আছে, পটহোল আছে। তো দিনের বেলা এই সময়টা আমরা যাচ্ছি, সেই জন্য মানে নোটিস করতে পারছি। তো রাত্রিবেলা যারা ট্রাভেল করবে তাদের জন্য মানে একটু চাপের ব্যাপার আছে। যদি ভালো লাইট না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। তো এইসব জিনিসগুলো একটু খেয়াল করে আসবে, আমি আগে থেকে ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। ওভারঅল এমনি রাস্তার অবস্থা ভালো, রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে এই পটহোলগুলো কিন্তু ডিস্টার্ব করবে রাস্তায়। আর নাহলে দেখতেই পাচ্ছ ইসলামপুর বাইপাস পুরোপুরি রেডি, আর দারুণ কন্ডিশন, মোটামুটি চালিয়ে বেশ ভালোই মজা। আর নিচে কিন্তু নেমে দেখছি যে এখানে পুরো একদম অন্ধকার, মানে নিচে কিন্তু বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু মনে হয় শুরু হয়ে গেছে। আর উপরে আমরা সেরকম, উপরে বৃষ্টি ছিল কিন্তু
মানে একটানা যে কন্টিনিউ বৃষ্টি সেরকম পাইনি, তাহলে আমরা এত মানে এদিক ওদিক ঘুরতে পারতাম না। কিন্তু নিচে এসে এবার মনে হচ্ছে পুরো কালো মেঘ, একদম কিলোমিটার পর কিলোমিটার, মানে বর্ষা মনে হচ্ছে ঢুকে গেছে। NH-27 অবস্থা জাস্ট দেখো কি বাজে, মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে বাজে রাস্তা। তাছাড়াও মানে রাস্তাঘাটে গরু ছাগল সব কিছুই চলছে, প্রচণ্ড পরিমাণে টোটোর উৎপাত। তাছাড়াও ব্যারিকেডিং করা, আর ম্যাক্সিমাম যেসব বাইক চালকরা দেখতে পাচ্ছি রাস্তায় কেউই মানে হেলমেট পরে না, উইদাউট হেলমেট। দেখো রাস্তার কন্ডিশন 2026-এর জুন মাস, এটা একটা ন্যাশনাল হাইওয়ে, এর কন্ডিশন দেখো কি অবস্থা। ডিজাস্টার কন্ডিশন। তো বাজে এখন 2:11, এখন আমরা ডালখোলা মোড় পৌঁছাতে পারিনি। ডালখোলা মোড় এখান থেকে আরো 7 কিলোমিটার। তো আরেকটা টোল প্লাজা আসছে, এটা হচ্ছে সুরাজপুর টোল প্লাজা। রাস্তার যা কন্ডিশন, 1 টাকাও টোল নেওয়া উচিত নয়, একদম জঘন্য রাস্তা। যাওয়ারটা তাও ঠিক আছে, কিন্তু ফেরার রাস্তাটা এতটাই ফালতু, মানে তো এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জ বাইপাসের অবস্থা বেশ ভালো এখনো অবধি, তবে মাঝে মাঝে কিছু জায়গায় প্যাচ ওয়ার্ক রয়েছে, তবে ওভারঅল ভালো, চালানোর মতো রয়েছে। জাস্ট নাও একটু আগে ডালখোলা মোড় ক্রস করলাম, এত বাজে রাস্তা ছিল, আমাদের ওইখানে আসতে অনেকটা টাইম লেগে গেছে। এবার এখান থেকে ওভারঅল রাস্তা মোটামুটি ভালো, 2-1টা জায়গায় কিছু ডাইভারশনস হবে। বাজে এখন 2:27, আর 450 কিলোমিটার রিমেইনিং আমাদের। এবার কোথাও একটা দেখে লাঞ্চ করতে হবে, খিদেও পেয়ে গেছে খুব। এই বাইপাসটা ক্রস হলে তারপরে মেইন রোড যখন ঢুকবে তখন আশা করছি ভালো রেস্টুরেন্টস পাওয়া যাবে। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন উঠে গেলাম নতুন ফারাক্কা ব্রিজ। এটা ক্লোজ দেখাচ্ছিল, তো যার জন্য গুগল আমাকে অনেক ঘুরে 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 রাস্তা দেখাচ্ছে। তো এটা এখন অবধি লিস্টিং নেই গুগলে ম্যাপের মধ্যে। দেখতেই পাচ্ছ এটা নতুন ফারাক্কা ব্রিজ, আর ওদিকে দেখা এটা হচ্ছে পুরনো ফারাক্কা ব্রিজ। তো এই রাস্তাটা দিয়ে খালি এ পাশে যাওয়া যায়, মানে টুয়ার্ডস নর্থ বেঙ্গল তুমি যেতে পারবে, কিন্তু আসার সময় এই রাস্তাটা বন্ধ আছে, যার জন্য মানে গুগলে দেখাচ্ছে না। এটা একবার দেখা স্ক্রিনে দেখাচ্ছে আমরা এখন ফারাক্কা মানে নদীর উপর দিয়ে যাচ্ছি, এখানে কিচ্ছু রাস্তা নেই। বেশ বড় একটা ব্রিজ। যেটুকু জল আছে ওইটুকু ছাড়লে পুরো গঙ্গা তো একটা ছোট ইনফরমেশন, তোমরা যারা এই মুহূর্তে ফিরছো নর্থ বেঙ্গল থেকে, তো ঠিক রায়গঞ্জটা পেরোনোর পরেই কিন্তু মালদা বাইপাস যখনই ধরবে, সেই জায়গাতে গিয়ে কিন্তু তোমাদেরকে ডাইভারশন দেখাবে গুগল যে মালদা টাউনের ভেতর দিয়ে যাও। তোমরা কিন্তু সেটা করো না, যেরকম রাস্তা সেভাবেই চলে আসবে, আর মালদা টাউনের ভেতর দিয়ে গেলে কিন্তু তোমার অনেকক্ষণ সময় এক্সট্রা চলে যাবে। নতুন ফারাক্কা ব্রিজ ওপেন হয়ে গেছে, তোমরা স্মুথলি চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা গুগল ম্যাপে কিন্তু এখনও লিস্টিং নেই, সো দেখতে পাবে না, দেখাবে না এই রাস্তাটা।
পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে দেবে রাস্তা হ্যাঁ, মাঝখানে। আর লরি যাচ্ছে পাশ দিয়ে, তো তারাও কিন্তু সামলানোর জন্য এদিক ওদিক করছে। আর বাইক, টোটো এই সমস্ত তো রয়েইছে। তো যারা রাতে ড্রাইভ করবে তারা কিন্তু প্রচণ্ড ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর ড্রাইভ করবে, পুরো চোখটা রাস্তায় রেখে ড্রাইভ করবে, একদমই কেয়ারফুলভাবে করবে, না হলে কিন্তু কোনো একটা বিপদ ঘটতে পারে। রাস্তার কন্ডিশন কিন্তু ভালো নয়। মেনলি কথা হচ্ছে যে এই রাস্তাটা তৈরি হচ্ছে কতদিন হয়েছে, তো তার মধ্যে এই রকম অবস্থা, একটা ন্যাশনাল হাইওয়ে মানে ডিজাস্টার রাস্তা পুরো। ফেরার সময় ওই দিকটা এতটা প্রবলেম নেই, যাওয়ার সময়টা, কিন্তু ফেরার সময়টা এত পরিমাণে খারাপ মানে বলবার নয়। স্পিড তোলাই যাচ্ছে না গাড়িতে। স্পিড মানে মাঝে মাঝে এমন বড় বড় বাম্পার আসছে। এদিকে ট্যাক্স পে হচ্ছে, সব কিছুই পে হ্যাঁ, হচ্ছে। টোল ট্যাক্স দিতে হচ্ছে, সব কিছু দিতে হচ্ছে, তারপরে এই রাস্তার উপর দিয়ে আমরা কেন যাব? হ্যাঁ, অ্যানুয়াল পাস কাটছে লোকে এত টাকা করে, 3,000 টাকা, 3,500 টাকা করে, তারপরে এই রকম রাস্তা মানে গাড়ি 60-র ওপরে তুলতে ভয় লাগছে। যে হঠাৎ করে না একটা বড় গাড্ডা চলে আসে। এদিকে আমাদের যাদের দূরের গাড়ি, যারা দূর থেকে এরকম ফিরছে নর্থ বেঙ্গল থেকে, তো তাদের কি অবস্থা চিন্তা করা যায়। 2-3 বার তো এরকম হলো, মানে শার্প এরকম টার্ন নিতে হচ্ছে, এদিক ওদিক টার্ন নিতে হচ্ছে। এবার সেসব করতে গিয়ে যদি মুশকিল হয়ে যায়, কি জঘন্য অবস্থা রাস্তাঘাটে। এগুলো আমার মনে হয় খুব শিগগিরই এগুলো মানে প্রশাসনের দেখা উচিত এবং এগুলোকে রিপেয়ারিং করা উচিত। কারণ এখানে তো 80 তে গাড়ি চলছে, একটা গাড়ি চলছে 80-তে। তো এবার হঠাৎ করে যদি এরকম একটা গর্ত চলে আসে, তো সেক্ষেত্রে তো সবাই তো সামলে উঠতে পারে না, না? তো সামলানো খুবই কঠিন। খুবই কঠিন। তার মধ্যে লরি আছে, কন্টিনিউ লরি যাচ্ছে, যে মানে যারা ওদের তো যেতেই হবে। তো সেক্ষেত্রে খুব এবার ও সমস্যা। সামলাতে পারছে না, ও কাটাচ্ছে হ্যাঁ, কত বড় বড় গাড়ি। তো এগুলো প্রশাসনকে দেখা উচিত। আর এগুলো এই যে সাইড দিয়ে দেখো না, পুরো রাস্তা দেবে গেছে। দেবে গেছে, কিছু জায়গায় উঁচু হয়ে গেছে। উঁচু হয়েছে তো পাহাড়ের মতো হয়ে গেছে। নর্থ বেঙ্গলে পাহাড়, এখানে পাহাড় তৈরি হয়ে গেছে মনে হচ্ছে রাস্তার মধ্যে। এগুলো প্রশাসনকে দেখা উচিত আর এগুলো রিপেয়ার করে রাখা উচিত। আর ন্যাশনাল হাইওয়ে কত গাড়ি যায়, এটা কতটা ইম্পর্টেন্ট রাস্তা, তো এটা তো ঠিক রাখা উচিত, 100% এটা ঠিক রাখা উচিত। যেখানে মানে মেনলি এই রাস্তাটা একটা স্ট্র্যাটেজিক আছে। হ্যাঁ, চিকেন নেকের ওপর দিয়ে রাস্তাটা কানেক্ট করছে, দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গকে কানেক্ট করছে। সেখানে এই রাস্তাটা কেন A1 থাকবে না? তো সামনে একটা বিরাট জ্যাম, কি কারণে আমি বুঝতে পারছি না। লাস্ট 15-20 মিনিট ধরে আমরা একটা এই লরির জ্যামের মধ্যে ফেসে রয়েছি। তো চেষ্টা করছি বাদিক দিয়ে চাপিয়ে যতটা দূর সম্ভব এগিয়ে যেতে। মাঝে মাঝে আমাদের ন্যাশনাল ভেহিকেল চলে আসছে, যে টোটো সামনে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড উৎপাত, মানে টোটাল আমি রায়গঞ্জ থেকে মানে রায়গঞ্জ তো না, ওটাকে ডালখোলা মোড় থেকে বাদিক ঘোরার পরে টোটো আর বাইকের যা উৎপাত পেয়েছি, প্রচণ্ড পরিমাণে উৎপাত, সাপের মতো যাচ্ছে এদিক আর ওদিক টোটো তো মানে মনে হচ্ছে যেন মানে লরি, সব মালপত্র লোড ফোড করে নিয়ে যেভাবে যাচ্ছে ওরা, আর কোনো কিচ্ছু নিয়মকানুন কিচ্ছু মানছে না। সামনে পুলিশ রয়েছে, পুলিশ কিচ্ছু বলছে না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি তো যতদূর জানি যে এখন ন্যাশনাল হাইওয়েতে ব্যারিকেডিং করা যায় না, কোর্টের অর্ডার আছে, কিন্তু মানে প্রচুর ব্যারিকেড, প্রচুর পরিমাণে ব্যারিকেড, এগুলোকে এখনো তোলেনি কেন আমি জানি না ঠিক। ওকে, সো টাইম আপডেট, এখন বাজে 9:20। আমরা এখনও জ্যামে ফেসে রয়েছি। জ্যাম এই জাস্ট সবে মানে রিলিজ হচ্ছে গাড়িগুলো আস্তে আস্তে। আমরা যাচ্ছি, রাস্তার অবস্থা খুবই খারাপ। যারা বেরোবে হাতে টাইম নিয়ে বেরোবে, আর জ্যামে কিন্তু পড়তেই হবে। রাতে, একমাত্র রাতে যখন আমরা যাওয়ার টাইম গেছিলাম তখন খুব সুন্দর সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে। রাস্তা তো খারাপ ছিলই, কিন্তু তখন আমরা জ্যাম পাইনি।
কারণ তখন রাস্তাঘাটে গাড়ি কম ছিল। এই জায়গাটা দীর্ঘদিন ধরে এই মানে এই লেভেল ক্রসিংটা এরকমই অবস্থা। হ্যাঁ, ওপরের এই ব্রিজটা এরকম বরাবরই এরকমই রয়ে গেছে, এখনো অবধি তৈরি হয়নি। না। প্লাস রাস্তা তো মানে বাঁধিয়ে রাখার মতো রাস্তা, হ্যাঁ, ওটা নিয়ে আর কোনো কথা আর বলার নেই, অনেক বলেছি নিয়ে। মোটামুটি যারা মনে আমার করছে, যতদূর মনে হচ্ছে মানে আমার যা মনে হচ্ছে যে এই নর্থ বেঙ্গল যাওয়ার বেস্ট সময় হচ্ছে যাও মাঝরাতে, ফেরো মাঝরাতে। হ্যাঁ, সকালে বেরোলেই এই সন্ধ্যা ফন্ধ্যের সময়, এই সময় লরির জ্যামের মধ্যে পড়বে, এর থেকে বেস্ট টাইম মাঝরাতে যাও, মাঝরাতে ফেরো। হ্যাঁ, সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:51, প্রায় রাত্রি 1টা বাজে। তো আমাদের ট্রিপ অলমোস্ট শেষ, আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি, আর 2-3 কিলোমিটার মতো আগেই আমাদের বাড়ি। সেই সকাল 7টার থেকে স্টার্ট করে মানে সেই রামধুরা থেকে প্রায় 620 কিলোমিটার মতো রাস্তা আমরা কিন্তু চলে এলাম। মানে প্রায় আমাদের সময় লেগেছে 17 থেকে 18 ঘন্টা সময় লেগেছে, কারণ রাস্তায় এত ডাইভারশান, এত বাজে রাস্তা, প্লাস জায়গায় জায়গায় আমরা জ্যাম পেয়েছি, লরির জ্যাম। তো যার জন্য অনেক সময় লেগে গেল আমাদের বাড়ি আসতে। তো যাই হোক, পুরো সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এরকমই আরও ভালো ভালো ব্লগ কিন্তু নেক্সট টাইম আরও আসতে থাকবে আমাদের চ্যানেলে। তো তোমরা কিন্তু ফলো করবে বং এক্সপিডিশন। তো চলো এবারের মতো টাটা।